গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, ক্ষতি। প্রথম থেকে ওর ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছিল। আমি হ্যারিসন রোডের মোড় থেকে বাসে চড়বার পর 3 বার না 4 বার ও টিকিট চেয়ে গেল, কিন্তু একবারও আমরা যেদিকে বসেছিলাম সেদিকে, অর্থাৎ পেছনের দিকে, কারোর কাছে টিকিট চাইল না। সোজা এগিয়ে যায় সেই মাথার দিকে। ওইখানে 4টে সিটের 8 জন লোকের কাছে টিকিট চায়, আবার ফিরে আসে, কোনো দিকে তাকায় না, দৃকপাত করে না। ফলে একেবারে সামনের সিটের এক বুড়ো ভদ্রলোক তো একবার রেগেই উঠলেন। কতবার টিকিট চাইবে? সেই থেকে তো 12-25 হলো। একই লোক বসে আছে, সেটা কি এখনো মনে পড়ছে না? এতবার দেখেও। কন্ডাক্টরটি বিড়বিড় করে কি বকতে বকতে চলে গেল। সেটা ক্ষমা প্রার্থনা অথবা বিরক্তি প্রকাশ, তা বোঝা গেল না। এরপরে উঠল চেকার, অর্থাৎ যোগুবাবুর বাজারের কাছাকাছি এসে। তখনও দেখা গেল যে আমাদের পেছনে 1 রো আর সামনের 3-4 রো কারোর টিকিট নেওয়া হয়নি। কেউ আসছে কলেজ স্ট্রিট থেকে, কেউ বা বউবাজার থেকে। খান 2-3 আনা টিকিট চাইতেই ইন্সপেক্টর বা চেকার ভ্রু কুঞ্চিত করলেন। এতক্ষণ কি করছিলেন মশাই? এতগুলো 3 আনা টিকিট? কি বললেন? আপনার 14 পয়সা? ভোলে হারি। এসব ক্ষেত্রে সব কন্ডাক্টরই সাফাই গায়। আমি তো চেয়ে চেয়ে গেছি, ওরা না দিলে কি করব? কিন্তু এ লোকটি সেদিক দিয়ে গেল না, মূঢ়ের মতো তাকিয়ে রইল চেকারের মুখের দিকে। কিন্তু এইখানে শেষ নয়। আমি যে আধুলি দিয়েছিলুম তার ফেরত পেলুম 13 আনা। 8 আনা ফিরিয়ে দিয়ে বললুম, আমি তো আধুলি দিয়েছিলুম। ও, মাপ করবেন, টাকা উনি দিয়েছিলেন বলে আমার পাশের ভদ্রলোকের হাতে 13 আনা গুজে দিল লোকটি। সে কি কথা? আমারও যে আধুলি, আর সে আধুলি তো আমার হাতেই এখনো মুঠো করা রয়েছে। আপনাকে তো এখনো দেইনি। কি হয়েছে আপনার বলুন তো? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করেন ইন্সপেক্টর ভদ্রলোক। তার কোনো উত্তর দেবার আগেই এই মাত্র পাওয়া আধুলিটা ঠকাস করে কোথায় পড়ে গেল। তাড়াতাড়ি হেঁট হয়ে খুঁজতে গিয়ে চামড়ার ব্যাগটা থেকে আরও কতকগুলি রেজকি গেল পড়ে, ঝনঝন করে। ইন্সপেক্টর ভদ্রলোক এবং অন্য 2-4 জন যাত্রী সাহায্য করে যতগুলো পারলেন খুঁজে দিলেন। কিন্তু ক্যাশ যদি বা উদ্ধার হলো, দাঁড়িয়ে উঠে টিকিট দিতে গিয়ে দেখা গেল 6 পয়সার টিকিটের বান্ডিলটা কোথাও উধাও হয়েছে। এতক্ষণ ওর মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখলুম। অল্প বয়সী তরুণ ছেলে, এক হাঁড়া চেহারা, অথচ ঠিক রোগা নয়, বরং ওরই মধ্যে একটু বলিষ্ঠ দেখায় যেন। মোটের ওপর সুশ্রী বলতেও বাধ্য না, যদি না মুখখানা 3-4 দিনের দাঁড়ি গোফে কণ্টকাকীর্ণ হয়ে থাকত। তাছাড়া চোখের কোলে সুগভীর কালি, প্রায় রক্তবর্ণ চক্ষু, ঝাঁকড়া ঝাঁকড়া রুক্ষ চুল, সব মিলে ওকে রীতিমতো অসুস্থই দেখাচ্ছিল। চোখের দৃষ্টি শুধু মূঢ় নয়, কতকটা উদ্ভ্রান্তও বটে। আমার পাশের ভদ্রলোকও বোধ হয় এটা লক্ষ্য করেছিলেন। তিনি অর্ধ স্বগতোক্তির মতো বললেন, ওর বোধ হয় শরীরটাও ভালো নেই। কন্ডাক্টর যেন চমকে চাইল তার দিকে। নিমেষের জন্য তার মূঢ় দৃষ্টিতে দীপ্তি ফিরে এলো। মনে হলো আঁধারে কুল দেখতে পেল সে। একবার অসহায়ভাবে ইন্সপেক্টরের মুখের দিকে চেয়ে বলল, সত্যি শরীরটা বড় খারাপ লাগছে। সিক রিপোর্ট করে চলে যাননি কেন? ইন্সপেক্টর জবাব দিলেন। দেশপ্রিয় পার্কে এসে থামতেই আমি বাস থেকে নেমে পড়লুম। সঙ্গে সঙ্গে সেই কন্ডাক্টরটিও নেমে এলো। প্রথমটা ভেবেছিলাম টাইম নিতে নেমেছে, কিন্তু ঘুমটির কাছাকাছি যেতেই কানে এলো, দেখুন রায়বাবু, শরীরটা বড়ই খারাপ লাগছে, আমাকে রিলিফ দেবেন? বেশ তো, ক্যাশ গুনে দিয়ে ব্যাগ জমা রেখে চলে যান। কিসে যাবেন? এই বাসে যাবেন তো, না 8 নম্বরে? আপনি যাদবপুর থাকেন না?
না, আমি শ্যামবাজারে বাসে উঠব, আজকাল ওই দিকেই থাকি। কৌতূহল প্রবল হলো। গল্প লেখকের কৌতূহল। আমি পাশের ভদ্রলোকের সঙ্গে একমত হইনি। আমি বেশ বুঝেছিলুম খারাপ হয়েছে শরীর নয়, মন। 104 জন নিয়েও ডিউটি দিতে দেখেছি, কিন্তু তাতে এত অন্যমনস্কতা দেখিনি কখনো। এরকম উদ্ভ্রান্ত ও মূঢ় দৃষ্টি তো নয়ই। বেশ বুঝতে পারলুম কোনো একটা বড় রকমের মানসিক বিপর্যয় ঘটেছে, কিন্তু এতটা উদ্ভ্রান্ত করে তোলার মতো কি ঘটতে পারে? অপেক্ষা করলুম একটু। এমন কোনো কাজও ছিল না হাতে। বাড়ি ফেরা তো যখন হোক ফিরলেই হবে, আর এই তো মোটে 8টা। ছোকরা ক্যাশ আর টিকিট জমা দিয়ে সরে এসে ফুটপাথে দাঁড়ালো খানিকটা। ওপারে যাবার কোনো চেষ্টাই করল না। আশান্বিত হয়ে উঠলুম, অর্থাৎ এখনই শ্যামবাজারের বাস ধরবে না। তেমনি মূঢ় উদ্ভ্রান্ত দৃষ্টিতে রাসবিহারী অ্যাভিনিউর জনস্রোতের দিকে খানিকটা তাকিয়ে থেকে থেকে একসময় যেন চমকে উঠল। হয়তো মনে পড়ল গুমটির রায়বাবুর কথা। যদি দেখতে পান তো কি মনে করবেন ভদ্রলোক? তাড়াতাড়ি খানিকটা পূর্বমুখে এগিয়ে গিয়ে পার্কের গেটটার সামনে আর একবার থমকে দাঁড়ালো। কোথায় যাবে মনস্থির করতে পারছে না। বাড়ি যাবার ইচ্ছে আদৌ প্রবল নয়। আমার অনুমানই সমর্থিত হল। ব্যাধি শরীরে নয়, মনে। দেহ অসুস্থ হলে এমনভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। খানিকটা অমনি দাঁড়িয়ে থাকবার পর একটু ইতস্তত করে সে পার্কেই ঢুকে পড়ল। ভেতরে গিয়ে ক্লান্তভাবে পা টেনে টেনে একটু ঘুরল, সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে। তারপর অপেক্ষাকৃত অন্ধকার ও নির্জন কোণ বেছে নিয়ে ঘাসের উপরে এলিয়ে শুয়ে পড়ল, আকাশের দিকে চেয়ে। আমি দূর থেকে এতক্ষণ ওর গতিবিধি লক্ষ্য করছিলুম। এইবার সুযোগ পেয়ে কাছে গিয়ে ঠিক ওর পাশটিতে বসে পড়লুম। ও চমকে উঠল, একটু বোধহয় বিরক্ত হলো এই ঘনিষ্ঠতায়। আমি আস্তে আস্তে বললুম, দেখুন, আমি ওই বাসে ছিলুম। কোন বাসে? কেমন যেন ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে সে। এইমাত্র যে বাস থেকে এলেন, আমিও ছিলুম, প্যাসেঞ্জার একজন। আমাকে আপনি আধুলিয়ে নিয়ে টাকার রেজকি দিয়েছিলেন। ও, নিরাসক্ত কণ্ঠে উত্তর এলো। সে কণ্ঠস্বরের মধ্যে এটাও ছিল যে, বেশ তো, বাস তো ছেড়েছি, আর কেন, সরে পড়ো দেখি বাপু। আচ্ছা, কি হয়েছে আপনার বলুন তো ঠিক করে। শরীরটা খারাপ লাগছে। বিরক্ত, ঈষৎ যেন রুষ্টও শোনালো কণ্ঠস্বর। তা তো আপনি ওখানেও বললেন, কিন্তু তাই কি ঠিক? সেরকম অসুখ করলে বাড়ি চলে যেতেন, অত দাঁড়িয়ে ভাবতেন না। আমার বিশ্বাস মনের মধ্যে আপনার একটা কি প্রলয়কাণ্ড ঘটেছে, ঠিক কি না বলুন? কি হবে আপনাকে বলে? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। বেশ একটু রূঢ় হয়ে ওঠে। রাস্তার উজ্জ্বল আলোর আভায় আমাকে ভালো করে দেখবার চেষ্টা করে। বলাটা আপনারই প্রয়োজন। যতক্ষণ না বলতে পারছেন ততক্ষণ আপনার শান্তি নেই। আর সেরকম বলবার মতো লোকও আপনার নেই, তা বুঝতে পারছি। নইলে আপনি সেখানে না গিয়ে মাঠে এসে শুয়ে পড়তেন না। বাড়িও ছেড়েছেন মনে হচ্ছে। থাকতেন যাদবপুর, চলে গেছেন শ্যামবাজারে। আসল ব্যাপারটা কি হয়েছে বলুন দেখি। আপনি কি গোয়েন্দা? কেমন যেন ভয়ে ভয়ে উঠে বসে সে। না, গোয়েন্দা নই, সাহিত্যিক। তাদের কৌতূহল পরের তাগিদে, আমার কৌতূহল সাহিত্যের তাগিদে। তফাৎ এই। অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক বলছেন, শুধুই কৌতূহল, অন্য কোনো উদ্দেশ্য নেই? ঠিক বলছি, দরকার হয়তো দিব্যি গেলে বলতে পারি। তাহলে শুনুন, আপনাকেই বলবো সব খুলে। কাউকে বলতে না পারলে আমার আর চলছে না সত্যি। একটু একটু করে খাপছাড়া এলোমেলোভাবে বেড়ে এলো সমস্ত বিবরণ। তার মধ্যে যে ঠিক পারস্পর্যও রইল না
তা বলাই বাহুল্য। বহু কথা জিজ্ঞাসা করে জেরা করে জানতে হলো। কাহিনী যখন শেষ হলো তখন যা দাঁড়ালো তা হচ্ছে এই। ছেলেটির নাম অশোক, বাড়ি ওদের পূর্ববঙ্গে। সংসারের অবস্থা খুব ভালো না হলেও পড়াশুনো করত। বাংলা যখন ভাগ হলো তখন সবে ইন্টারমিডিয়েট পাশ করে সে বিএসসিতে ভর্তি হয়েছে। তারপর আর পড়াশোনা সম্ভব হয়নি। ওদের গ্রামে ঠিক কিছু হয়নি, কিন্তু তৎসত্ত্বেও শেষ পর্যন্ত যে টিকতে পারবে না ওরা তা আগেই অনুমান করেছিল। শহর ছেড়ে পড়াশুনো ছেড়ে গ্রামে গিয়ে বসতে হলো। কারণ প্রতিদিনই আতঙ্ক, প্রতিদিনই নতুন গুজব। বাড়ির ছেলেরা বাড়িতে না থাকলে মেয়েরা থাকে কি করে? বৌদি ছিলেন, বয়স্কা বোন ছিল, মা কাকি পিসি তো ছিলই। দাদা রংপুরে চাকরি করতেন, তার পক্ষে আসা সম্ভব নয়। বাবা বুড়ো মানুষ, সুতরাং অশোক আর তার ছোট ভাইকেই দেশে গিয়ে বসতে হলো। তারপর 1950-এর ফেব্রুয়ারিতে এমন কাণ্ড শুরু হলো চারিদিকে যে আর দেশে থাকা সম্ভব হলো না। শোনা গেল যে এরপর আর আসাই যাবে না। পড়ে রইল জমি জমা, গরু বাছুর। ঘরের টিনগুলো পর্যন্ত বিক্রি করে আসা গেল না। তবে ওর বাবার বন্ধু হাবিব মিয়ার ছেলে আতোয়ার দয়া করে এসে সীমানা পর্যন্ত পৌঁছে দিয়ে যাওয়াতে সামান্য কিছু গহনাপত্র টাকা করে নিয়ে আসা গিয়েছিল। ওরা আশা করেছিল পরিবারবর্গ নিরাপদে কলকাতায় এসে পৌঁছেছে জানলে দাদা আর চাকরিটা ছাড়বে না। কিন্তু শিয়ালদা স্টেশনে যে কদিন থাকতে হয়েছিল তারই মধ্যে দাদাও এসে জুটলেন চাকরি ছেড়ে দিয়ে। এরপরে নিরবচ্ছিন্ন দুঃখ দুর্দশার দীর্ঘ ইতিহাস পেরিয়ে যা দাঁড়ালো তা হচ্ছে এই যে ওরা যাদবপুরের কাছাকাছি একটু জমিতে ছিটে বাঁশের দুখানা ঘর তুলে নিয়েছে এবং দাদা অন্য কোথাও কোনো কাজ জোটাতে না পেরে এক বাজারে ফলের দোকান দিয়েছেন। ওদের পড়াশোনার কথা ওঠেই না, কারণ সামান্য যা কিছু আনতে পেরেছিল ওরা তা 1 বছর বসে খেতে এবং ঘর তুলতেই নিঃশেষ হয়ে গেছে। বৌদির হাতের শেষ পালা জোড়া বেচে দাদা দোকান দিয়েছেন। যাই হোক, অশোকে চাকরিটা পেয়ে গিয়েছিল বছর খানেকের মধ্যেই, তাই রক্ষা, কোনো মতে সংসার চলছে। ছোট ভাই অরুণ সম্প্রতি এক কারখানায় ঢুকেছে অ্যাপ্রেন্টিস হিসেবে। অর্থাৎ এবার একটু সুখের না হোক স্বাচ্ছন্দ্যের মুখ দেখবার কথা। এমন সময় এসে জুটল দীপ্তি, কোথা থেকে অতর্কিতে। মাস 8 আগেকার কথা। গাড়ি এসে গড়িয়াহাট ডিপোয় থেমেছে। অশোক একটা সিটে বসেই কাজটা মোটামুটি একবার মিলিয়ে নিচ্ছে। হঠাৎ মুখ তুলে দেখে সামনের সিটে তখনও একটি তরুণী মেয়ে বসে আছে। বেশ সুশ্রী চেহারা, হাতে বই খাতা, বেশভূষার মধ্যে মহার্ঘতা না থাকলেও রুচির পরিচয় আছে। এক কথায় শিক্ষিত ও সম্পন্ন ঘরের মেয়ে। ওর দিকে স্মিত প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। হিসেব গোলমাল হয়ে গেল নিমেষে। আপনি নামবেন না? প্রশ্ন করে অশোক। না। বেশ স্পষ্ট উচ্চারণ, দ্বিধা কি সংকোচের নামগন্ধ নেই। আমার নামার কথা দেশপ্রিয় পার্কে, আমি ল্যান্সডাউন অঞ্চলে থাকি। তবে অন্যমনস্ক হয়ে চলে এসছি। তাতে কি, আবার ফিরে যাব। রাত তখন 9টা। সামনে আরও 3খানা গাড়ি দাঁড়িয়ে আছে। স্বভাবত ব্যস্ত হয়ে উঠল অশোক। আপনি নেমে ওই আগেকার গাড়িতে গেলেন না কেন? এটার বেরুতে অনেক দেরি হবে, অন্তত আধ ঘন্টা। থাকবে, আমি আর উঠতে পারছি না। এক সময় যাবে তো। অবশ্য আপনার অসুবিধে হয়তো আলাদা কথা। না না, আমার অসুবিধা কি? লজ্জিত হয়ে অশোক হিসেবে মন দেয়। ড্রাইভার বসেছিলেন আলো নিভিয়ে দেবেন বলে। তিনি একটু মুচকি হেসে ওপাশ দিয়ে নেমে গেলেন অসংখ্য চায়ের দোকানের একটিতে, আলুর দম, পাউরুটি আর চা খাবেন বলে। অশোক ক্যাশগুলো আবার থলিতেও পকেটে পুরল। টিকিটগুলো আর একবার মিলিয়ে নিল। এইবার ওর নেমে যাবার পালা।
ঘুমটিতে যেতে হবে। চা একটু খেয়ে নিতে পারলে ভালো হয়, ক্ষুধাও পেয়েছে। শ্যামবাজারে খাবার অসুবিধা হয় না, এখানেই ভালো। সে একবার মেয়েটির দিকে চাইল। মেয়েটি তেমনি নিনিমেষ নয়নে ওর দিকে তাকিয়ে আছে। পাতলা দুটি ঠোঁটের ফাঁকে সামান্য প্রসন্নতা। ওর চোখে চোখ পড়তেই বলল, বসুন না একটু। এটা একটু বুঝিয়ে দিয়ে আসি, নইলে। একটু পরেই যাবেন? এখনও তো দেরি আছে। এর আলো নিভবেন নাকি? না না, অসিদ্ধা নেমে গেছেন, বসুন আপনি। তারপর মেয়েটি একে একে ছোট ছোট নানা প্রশ্ন করে। ওর নামধাম, সাধারণত কখন ডিউটি পড়ে, আসছে কাল কটা থেকে কটা, কোন লাইন, ওর নম্বর কত, ইত্যাদি। খুব যে আগ্রহ আছে তা প্রশ্ন করবার ভঙ্গিতে মনে হয় না। মনে হয় সময় কাটানোর জন্য অলস প্রশ্ন এগুলো। ওর নামধামও অশোকের জানতে ইচ্ছে হয় বই কি, কিন্তু সংকোচে বাঁধে। অপরিচিতা সম্ভ্রান্ত ঘরে তরুণী মেয়েকে আপনার নাম কি প্রশ্ন করা যায়? বিশেষত ওর মতো লোকের কাছে সেটা ধৃষ্টতা। অবশেষে আগের বাসটাও যখন ছেড়ে চলে গেল, তখন হঠাৎ একসময় মেয়েটি বলল, আপনাকে যখন এত কথা জিজ্ঞাসা করলুম, তখন নিজের পরিচয় কিছু দেওয়া দরকার। আমার নাম দীপ্তি লাহিড়ী। আমার বাবা অ্যাটর্নি। আবার আমাকে দেখলে চিনতে পারবেন তো? সেটা আগে থাকতে কি করে বলি বলুন, এর পরে দেখা হোক। মুচকি হেসে বলে অশোক। বারে, বেশ তো কইতে পারেন। এতক্ষণ কেমন ভালো মানুষের মতো হানা জবাব দিচ্ছিলেন। আপনাদের সঙ্গে সহজভাবে কথা বলাও যে আমাদের পক্ষে ধৃষ্টতা। আমরা সামান্য কন্ডাক্টর বই তো নই। প্যাসেঞ্জারের কাছে আমরা মানুষের চেয়ে ছোট কোনো জীব। দীপ্তি উত্তেজিতভাবে কি একটা প্রতিবাদ করতে গেল, কিন্তু সেই সময়ই দুটি মহিলা এসে উঠলেন। ওদিকে ড্রাইভার অসিতবাবু এলেন গাড়িখানাকে এগিয়ে নেবার জন্য। অশোককেও নেমে যেতে হলো টাইম বাবুর কাছে। আর কোনো কথাই হলো না। অশোক মনে মনে চটেই গেল মেয়েটির উপর। কি দরকার ছিল এমনভাবে বসে থাকার? মাঝখান থেকে ওর চা খাওয়াই হলো না। পেটে যেন কুকুর কামড়াচ্ছে, এত ক্ষুধা। দেখতে দেখতে বাস ভরে উঠল। আর কথা কওয়ার সময় হলো না। একেবারে ল্যান্সডাউনের মোড়ে নেমে যাওয়ার সময় শুধু মেয়েটি একবার ওর চোখের সঙ্গে চোখ মিলিয়ে খুব মিষ্টি হেসে গেল। সেদিন রাত্রে কি দীপ্তির কথা ওর খুব মনে পড়ছিল? খুব মনে হয়নি নিশ্চয়ই। সে অবসর কোথায়? রাত 12টার পর বাড়ি ফিরে গিয়ে শুতে শুতে 1টা হয়েছে। তখন শারীরিক ক্লান্তিতে সমস্ত স্নায়ু আপনি অবশ হয়ে এসেছে। একবার হয়তো মনে হয়েছিল মিষ্টি একখানা মুখ, পাতলা লাল দুটি ঠোঁটে ঈষৎ একটু হাসির ভঙ্গি। রাগও হয়েছিল সঙ্গে সঙ্গে। অশোকদের জীবন নিয়ে এসব অলস কৌতূহল ওই ধনী দুলালিদের কেন? পরের দিন সকালে উঠেও সহস্র সাংসারিক কাজের মধ্যে একবার মনে পড়েছিল, কিংবা পড়েনি। বাসের পাটাতনে পা দিলে তো পৃথিবীটাই ভুলে যেতে হয়, তা সুশ্রী তরুণী মেয়ে। কিন্তু হঠাৎ ও চমকে উঠল। রাত 9টা নাগাদ যখন ওর বাস থেকে গড়িয়াহাটের গোলপার্কের কাছে একটি ছাড়া সব যাত্রী নেমে গেল, তখন সেই একটির দিকে চেয়ে, দীপ্তি লাহিড়ী, ঠিক তো? কৌতুক ভরা চাপা হাসি ওর ঠোঁটের কোণে, চোখের চাহনিতে। এ কি, আজও অন্যমনস্ক হয়ে নাকি, না এদিকে যাবেন? প্রশ্নে একটু খোঁচা ছিল অশোকের। যাক, চিনতে পেরেছেন তাহলে, বাঁচলুম। কিন্তু আমার কথার তো জবাব পেলাম না। সাহস কি বেড়ে যায় অশোকের? হ্যাঁ, অন্যমনস্ক তো বটেই, তবে সে অন্য। কথাটা ঠিক বুঝতে পারে না অশোক। এত বিদ্যাবুদ্ধি ওর নেই। কলেজে পড়ার স্মৃতি ঝাপসা হয়ে গেছে। 2-4খানা সাহিত্য গ্রন্থ তখন যা পড়েছিল, এখন পড়বার সময়ও নেই, সুযোগও নেই। সেদিন কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না, গাড়ি ছিল না আগে। এত তাড়াতাড়ি, কি মুশকিল।
হাত ঘড়িটা তুলে দেখে 9:10। আপন মনেই বলে, এত রাত্রে শ্যামবাজার যাওয়া সম্ভব নয়। কাল কটায় ডিউটি আপনার? এই সময় তো? কেন বলুন তো? চাপা গলায় দীপ্তি তর্জন করে, বলে ফেলুন না তাড়াতাড়ি, দেখছেন না লোক আসছে। হ্যাঁ, আফটারনুন ডিউটি। ঠিক আছে। পরের দিন ওর কথাটা ভোলেনি কিন্তু অশোক। সকালেও মনে পড়েছিল বার কতক। কালো কেন এলো মেয়েটি? কাকে দরকার? কার কথা বলছিল? তবে কি? না, তা বিশ্বাস হয় না অশোকের। এটুকু সহজ বুদ্ধি আছে ওর। ওইরকম মেয়ে, কলেজে পড়া নিশ্চয়ই, সুশ্রী, শিক্ষিতা, অবস্থাপন্ন ঘরের মেয়ে। আর সে একটা বাসের কন্ডাক্টর। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে আসে সে। ওকে তরুণ পেয়ে একটুখানি কৌতুক করে, শুধু একটু নাচাতে চায়। ভাবে বোকা বোকা লোক, এতেই চরিতার্থ হয়ে যাবে। সময় ক্ষেপের প্রয়োজন শুধু তার অশোককে নিয়ে। তবু মনে পড়ে বই কি। আসমানি রঙের শাড়ি আর লাল ব্লাউজে ওর দেহের স্বাভাবিক কান্তি যেন উজ্জ্বলতর দেখাচ্ছিল। এলো খোপাতে ছিল 2টি রজনীগন্ধা ফুল। নামবার সময় তার একটি পড়ে গিয়েছিল। এর ফাঁকে সযত্নে কুড়িয়ে নিয়েছিল অশোক। সেদিন সন্ধ্যার সময় যতবার দেশপ্রিয় পার্কের কাছে এসেছে, তাকিয়ে দেখছে অশোক যাত্রীদের দিকে। না, তার অনুমান ভুল নয়। 8:30 বরাবর ওদের বাস যখন ল্যান্সডাউনের মোড় অতিক্রম করছে, তখনই দেখতে পেয়েছে সে। একটু দূরে স্ট্যান্ডের কাছে আবছায়ায় দাঁড়িয়ে আছে একটি দীর্ঘাঙ্গী মেয়ে। সাদা শাড়ি ও মেরুন রঙের সিল্কের ব্লাউজ তার পরনে। ভালো দেখা যায় না, তবু চিনতে পারে সে। মেয়েটিও খুব সহজভাবে কোনো দিকে না তাকিয়ে বাসে এসে ওঠে। গড়িয়াহাটে এসে থামতে অশোক আর বিরক্তি চাপতে পারে না। বেশ একটু তীক্ষ্ণ কণ্ঠে বলে, কই নামলেন না? নামবো বলে তো উঠিনি। বেশ আরাম করে পা দুটো সামনে ছড়িয়ে বসে দীপ্তি। আজ সামনে 2খানা গাড়ি আছে, অনেক সময় পাবো। ড্রাইভার হারান্দা নেমে যেতে যেতে বলে, আলো জ্বালায় রইল অশোক, তোর তো দেরি হবে। উপরের কন্ট্রাক্টর হিসেব মিলাবে বলে আসছিল। দীপ্তিকে দেখে মুচকি হেসে সামনের বাসে গিয়ে বসে ক্যাশ গুনতে লাগল। দৃষ্টিটা কিন্তু এদিকে। অশোকের কান মাথা গরম হয়ে উঠল। সেও নেমে পড়বার উপক্রম করল। ও কি, চললেন কোথায়? বেশ সহজ সুরেই বলে দীপ্তি। ওদিকে যাচ্ছি, বিনোদার সঙ্গে একটু দরকার আছে। বারে, আমি বুঝি একা থাকবো? সে আপনার খুশি, আমি কি করব বলুন। বসুন দেখি লক্ষ্মী হয়ে, ওইখানে বসে টাকা গুনুন। আদেশের ভঙ্গি ওর। হতাশ হয়ে বসে পড়ে অশোক। এ কি শুরু করেছেন বলুন তো? আমার বাসে ওঠেন কেন বেছে বেছে? এরা যে এখনই হাসাহাসি শুরু করেছে। করুক না, তরুণ ছেলের পক্ষে তো এ দুর্নাম গৌরবের। গরিবের ছেলের পক্ষে নয়, একটু ঝাঁজের সঙ্গে বলে অশোক। দীপ্তি কিন্তু অপ্রস্তুত হলো না। সেও সমান তেজের সঙ্গে জবাব দিল, বয়স যাদের অল্প, তাদের জীবনকে টাকার হিসেবে মাপা যায় না। অল্প বয়সে সে তেজ ততক্ষণই ভালো মানায় যতক্ষণ না পেটের প্রশ্ন ওঠে। ক্ষুধার কাছে কিছুই বড় নয়। এখানে সে প্রশ্ন উঠছে কি? পেটের জন্য পরিশ্রম যারা করে, তাদের কি আর কাজের ফাঁকে ফাঁকে ভদ্র হওয়া সম্ভব নয়? দীপ্তির কণ্ঠস্বরে অনুযোগ ফুটে ওঠে। অশোক অপ্রস্তুত হয়ে চুপ করে, যদিও নিজে অনুভব করে যে অপ্রস্তুত হবার তার কোনো কারণ নেই। সে কিছুই অন্যায় করেনি। সত্যি, ধনীর সন্তানের পক্ষে যা কৌতুক, তাদের কাছে তা মারাত্মক। তাদের জীবনে এ স্মরণীয় বিলাসের অবসর নেই। বাজে খরচ করার মতো এত সময় তাদের নেই। কিন্তু তবু কিছুই যেন বলতে পারে না। দীপ্তির মতো মেয়ের সঙ্গে সমানে তর্ক করার মতো দুঃসাহস তার নেই। তার অবস্থা, শিক্ষা, দীক্ষা, পদবি কোনোটাই ওর সমান নয়। এইখানে ওর জিত।
সে চুপ করে মাথা হেঁট করে বসে আছে দেখে দীপ্তি বলল, কই, আপনি হিসেব মেলাবেন না? পরে মেলাবো, সংক্ষেপে উত্তর দেয় অশোক। আচ্ছা আচ্ছা, আমি নেমে যাচ্ছি। দীপ্তি উঠবার ভঙ্গি করে। না না, বসুন না। আকস্মিক আকুল আমন্ত্রণ বেরিয়ে আসে অশোকের কণ্ঠ থেকে, নিজের অজ্ঞাত সারেই। কি দরকার আপনার কাজের ক্ষতি করে? সূক্ষ্ম অভিমান ওর গলার আওয়াজে। না না, কাজ সারছি আমি। আচ্ছা, কালও কি আপনার ইভিনিং ডিউটি? না, কাল মর্নিং। রাত 4টেয় বাড়ি থেকে বেরিয়ে হেঁটে লেকে এসে গাড়ি ধরতে হবে। পাক্কা 3 মাইল হাঁটা। তারপর ফিরবেন কখন? বাড়ি পৌঁছতে 2:30-3টে, তাও যদি একটু দেরি হয়ে যায়। ফার্স্ট কার না পাই তো আরও দেরি। যাকগে, তাহলে বিকেলে তো ছুটি আছে। কাল সন্ধে 6টার সময় দেশপ্রিয় পার্কের গেটের কাছে আমি দাঁড়িয়ে থাকব। ঠিক আসবেন কিন্তু। বিস্মিত অশোক প্রশ্ন প্রতিবাদ মিলিয়ে কি একটা বলতে গেল। দীপ্তি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নেমে যাবার সময় বলে গেল, দুজনে একটু বেড়াতে যাব। তাতে আর ক্ষতি কি? সে তো আপনার কাজের সময়ের বাইরে। উত্তর বা প্রতিবাদের অপেক্ষা না করে এগিয়ে গিয়ে সামনের বাসে উঠল। না গিয়ে পারল না অশোক। অমোঘ অপ্রতিহত আকর্ষণ, নানা প্রশ্ন জাগে মনে। দীপ্তির এই খেয়ালের অর্থ কি? কী খেলা খেলতে চায় সে ওকে নিয়ে? সংশয় উদ্বেগে ওর মন কণ্টকিত হয়ে যায়। তবু নিজেকে সে খেলার বাইরে রাখতে পারে না সাবধান হতে। ঠিক 6টায় পৌঁছেও দেখল দীপ্তি দাঁড়িয়ে আছে। দীপ্তি একটা ট্যাক্সি ডাকতে যাচ্ছিল, অশোক বেঁকে দাঁড়ালো। বেড়াতে যেতে হয়তো সে তার সাধ্যমতো যানবাহনেই যাবে। ট্যাক্সি ভাড়া দিতেও পারবে না, দীপ্তিকেও দিতে দেবে না। অগত্যা দীপ্তি ট্রামে চড়ে, বসে পাশাপাশি। যৌবন তপ্ত দেহের সামান্য স্পর্শ পায় অশোক। সেই স্পর্শ শ্যাম্পেনের নেশার মতো মাথায় চড়ে একটু একটু করে। কথার ফাঁকে যেন অন্যমনস্কভাবেই আতপ্ত কোমল হাত একখানা বারবার এসে পড়ে ওর হাতের মধ্যে। অশোক এক সময় চরম সাহসে ভর করে সে হাত নিজের মুঠোর মধ্যে ধরে। ফিরিয়ে নেয় না দীপ্তি, তবু অশোকের নিজের লজ্জা করে। সামান্য ধুতি ও শার্ট, নিজের যা বেশভূষা, তার পাশে দীপ্তির সাদা জর্জেটের শাড়ি, নিতান্তই বেমানান। গঙ্গার ধারে দোতলার ভাসন্ত রেস্তোরাঁয় গিয়ে বসে দুজনে সামনাসামনি। ওদের পাশেই গঙ্গা। এই হোটেলের আলো তার জলে নাচছে। দূরে বড় বড় জাহাজ দাঁড়িয়ে, তাদের বিজলি আলোর পাশাপাশি অসংখ্য ডিঙ্গি নৌকোর হ্যারিকেন থেকে আলো এসে পড়ছে ওদের আলোর পাশে। হু হু করে হাওয়া বইছে, সজল মিষ্টি হাওয়া। তাতে দীপ্তির চুল উঠছে অশোকের ললাটের চুল। দৃষ্টি হয়ে এসেছে মোদির। খাবার সামনে পড়ে ঠান্ডা হয়, চা জল হয়ে যায়। ওরা তাকিয়ে থাকে পরস্পরের দিকে। লজ্জিত ও সচেতন হয়ে চোখ সরিয়ে নেয়। লম্বা বারান্দার অন্য অধিবাসীদের উপর থেকে দৃষ্টিহীন সে চোখ ফিরে এসে আবার পরস্পরের সঙ্গে মেলে। একটু ক্ষীণ হাসি হাসি দুজনেই, অপ্রতিভের হাসি। অনেক রাত্রে দুজনেই নিঃশব্দে বাড়ি ফেরে। হঠাৎ যেন দুজনেরই কথার উৎস গেছে ফুরিয়ে। এরপর থেকে সাক্ষাৎ ঘটে নিয়মিত সকালে, দুপুরে, সন্ধ্যায়। নিজেদের কাজের ফাঁকে সুযোগটা মিলিয়ে নেয়। জানাজানি একটু হয়, হাসাহাসিও। কিন্তু ক্রমশ অশোক হয়ে ওঠে বেপরোয়া। এমনকি একদিন ওর বাসে চেপে গড়িয়াহাট আসে দীপ্তি। আবার হয়তো ফিরে যায় শ্যামবাজার পর্যন্ত। কাজের মধ্যেই হয়তো মুহূর্তের জন্য চোখে চোখ মেলে, তাই লাভ। মাস 2 আগে দীপ্তির প্রস্তাব করল, এসো আমরা বিয়ে করি। চমকে ওঠে অশোক, ধকধক করে তার বুকের মধ্যে। শুকনো মুখে বলে, পাগল নাকি? তুমি লাহিড়ী, আমি মণ্ডল। তোমার বাবা কি বলবেন? রেজিস্ট্রি করে বিয়ে হবে।
আমার বয়স 21 হয়ে গেছে তা জানো, অন্তত ইউনিভার্সিটি এজ। বাবার মত না নিলেও চলবে। আমার বাড়িতে আপত্তি করবে? বাপের অমতে মেয়েকে ঘরে আনা? আমরা দুজনেই তো কুলের নোঙর ছিঁড়ে অকুলে ভাসছি, কি হবে বাড়ির কথা ভেবে? তোমাকে খাওয়াবো কি? মাইনে যা পাই তাতে কদিন চলবে? যেমন করে হোক চালাবো। আমি রান্না করব, আমি বাসন মাজব। তোমার জন্য করছি মনে হলে কোনো কাজে আমার আটকাবে না। না, তুমি হেসো না, ঠিক পারবো। হাসে না অশোক, গম্ভীর হয়ে যায় বরং। এই সম্ভাবনা কখনো ভাবেনি। দুদিনের খেলা ভেবে স্রোতে গা ভাসিয়েছিল, শুধু সংযত রেখেছিল খেলাটাকে মানসিক সীমার মধ্যেই। বলে, বাড়িতে তো কিছু দিতে হবে আমাকে। কেন? তীব্র কণ্ঠে বলে দীপ্তি। তোমার দাদা আর ভাই দুজনে রোজগার করছেন, তুমি আর কত স্যাক্রিফাইস করবে? এবার না হয় নিজের দিকে তাকালে। নিজের নীড় বাঁধবার দিকে মন দাও। আর নিতান্ত না চালাতে পারো, আমি তো লেখাপড়া শিখেছি, বিয়ে পাশও করেছি, আমি পারবো না একটা চাকরি জোটাতে? ইচ্ছার অগ্নিতে প্রলোভনের ঘৃতাহুতি পড়ে। প্রত্যহ একই কথা বলে দীপ্তি, ভবিষ্যতের সোনার ছবি আঁকে। দীপ্তির মতো মেয়ে তাকে রেঁধে খাওয়াবে, তার সেবা করবে? সে কি সম্ভব? ওই দুর্লভ তনুলতা তারই শয্যায় পাশে শুয়ে থাকবে, তার সামান্য শয্যায়? এ যে কল্পনাতীত সৌভাগ্য। তবু সে নিরস্ত করার চেষ্টা করে, দারিদ্র্যের ছবিকে যতটা সম্ভব বাস্তবের তুলিতে ভয়াবহ করে তোলে। বোঝাবার চেষ্টা করে যে এ বিবাহে ওরা কেউই সম্ভবত সুখী হতে পারবে না। কিন্তু দীপ্তি যেন কোনো কথাই শুনতে চায় না। অবশেষে একদিন বেলা 2টোর সময় ডিপোতে রিপোর্ট করতে গিয়ে দেখে দীপ্তি দাঁড়িয়ে আছে। সোজা কাছে এগিয়ে এসে বলল, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি চিরকালের মতো। ভেবে দেখলুম ঝাপনা দিয়ে না পড়লে আর কোনোদিনই তোমাকে রাজি করানো যাবে না। আজ আর ডিউটিতে গিয়ে কাজ নেই, তুমি ঘর খোঁজো কে, সন্ধ্যের মধ্যে ঘরকন্যা পাততে হবে। যাও যাও, আর দাঁড়িও না। নিমেষে ঘেমে ওঠে অশোক। কিন্তু বিয়ে? সে তো নোটিশ না কি দিতে হয়, সে কাল দুপুরে গিয়ে জেনে নেবক্ষণ। তুমি 2 দিন ছুটি নেবে, এখন আগে তো ঘর খুঁজে বের করো, পথে পথে কতক্ষণ ঘুরব? তবু অশোক ব্যাকুল হয়ে বলে, কি পাগলামি করছো দীপ্তি, ঘরে ফিরে যাও, এভাবে হবে না। সবটাই খেয়াল নয়, তাছাড়া ঘর কোথায় পাবো এত তাড়াতাড়ি? পয়সা কড়িও তেমন হাতে নেই। দীপ্তি ব্যাগ খুলে 40টা টাকা ওর হাতে গুজে দিয়ে বলে, এই টাকাটা হাতে ছিল, নিয়ে এসেছি, আপাতত একটা ঘর দেখো কে। চিঠি লিখে রেখে ঘর থেকে বেরিয়েছি, সে চিঠি এতক্ষণে ওরা হয়তো পেয়েছেন। আর ফেরা যায় না। এখন যদি তুমি গ্রহণ না করো আমাকে, তো আজই আত্মহত্যা করতে হবে। এরপর তরুণ ছেলে আর কী করতে পারে? সারাদিন ঘুরে শোভাবাজারের দিকে এক বস্তিতে একখানা ঘর পাওয়া গেল। মেঝে দেওয়াল পাকা, খোলার চাল, তাই 12 টাকা ভাড়া, 2 মাসের ভাড়া অগ্রিম। সামান্য বিছানা, ঘরকন্যার সামান্য 2-একটা তৈজসপত্র, দীপ্তির জন্য 1 সেট শাড়ি, সায়া ইত্যাদি কিনে রেখে যখন দীপ্তির খোঁজে গঙ্গার ধারে এলো, তখন রাত 8টা বেজে গেছে। অশোক বলল, এখনও ভেবে দেখো দীপ্তি। ওর হাত ধরে ওর উপরে নিজের ভার যেন এলিয়ে দিয়ে দীপ্তি বলল, অনেক ভেবেছি, আর নয়, আজ থেকে তুমি ভাববে। চলো আমাদের বাড়ি যাই। অত্যন্ত সংকীর্ণ অন্ধকার গলি পেরিয়ে সেই স্যাঁতস্যাঁতে দুর্গন্ধময় বস্তির মধ্যে পড়ে অবশেষে যখন ওদের ঘরের তালা খুলে অশোক বলল, এসো, তখন কিন্তু দীপ্তি থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এই প্রথম সে বাস্তবে সামনে দাঁড়ালো, মুখোমুখি। ঘরে হ্যারিকেনের আলো জেলে রেখেই বেরিয়েছিল অশোক। সস্তা দামের দেশি হ্যারিকেন। তার একদিকের পোলতেতে কালি পড়ে ইতিমধ্যে মলিন আলো মলিনতর হয়ে এসেছে। কেরোসিনের গন্ধে ঘর পরিপূর্ণ। তারই ক্ষীণ আলোতে দেখা গেল ঘরের অপর্যাপ্ত আসবাব। 2-একটা অ্যালুমিনিয়াম আর এনামেলের বাসন,
আম কাঠের চৌকিতে একটা পাতলা বিছানা, জলের বালতি, মগ। বিছানার উপরই শাড়ি সায়াগুলো পড়ে আছে। কই এসো, ভয় পাচ্ছ নাকি? দীপ্তি এসে ক্লান্তভাবে বিছানাটায় বসে পড়ে বলল, এই ঘর তুমি খুঁজে বার করলে? পাকা বাড়িতে ঘর পেলে না? সে কি আজকালকার দিনে অত সহজ? 40-50 টাকা ঘরের ভাড়া, সেলামি অ্যাডভান্স, তাও জামিন চায়। অপরিচিত লোককে কেউ ভরসা করে এক কথায় বাড়ি ভাড়া দেয়? এই তাই 2 মাসের ভাড়া আগাম দিতে হয়েছে। তোমার 40 ছাড়া আরও 40 ধার করেছিলুম, সব খতম। খানিকটা স্তব্ধ হয়ে বসে থেকে দীপ্তি আবারও প্রশ্ন করল, বাথরুম নেই বোধ হয়? বাথরুম? বস্তিতে কলই নেই। রাস্তার কল থেকে ঝিকে দিয়ে জল আনাতে হবে। এই ভেতরে রকে বসে কাজ সেরো। ঝি যতদিন না পাই আমি জল তুলে দেব। কাঠ হয়ে যায় যেন দীপ্তি। ভেতরের দিকে অসংখ্য আরও ঘর, তাতে অগণিত ভাড়াটে। রান্নার গন্ধে, ধোঁয়ায় ও নানাবিধ দুর্গন্ধে বাতাস যেন ভারী। কোলাহল কম নয়। একটু পরে বলে, তুমি কাল পরশুর মধ্যে একটা ভদ্র বাড়িতে ঘর দেখে নাও। হারটা তো আছে গলায়, বিক্রি করে অ্যাডভান্স দেব। খাই না খাই থাকাটার জন্য ভদ্র পরিবেশ দরকার। কিন্তু সে তো অনেক টাকা, দীপু। তারপর খরচ জোগাবো কোথা থেকে? সে আমি ব্যবস্থা করে নেব। আচ্ছা, সে হবে। এখন ওই বালতিতে জল আছে, তাকে সাবান, স্নো সব আছে। তুমি একটু সুস্থ হও, আমি কিছু খাবার নিয়ে আসি। এখন তো আর রান্না সম্ভব নয়। সেদিন রাত্রে দুজনে পাশাপাশি শুল, কিন্তু ঘনিষ্ঠ হবার চেষ্টা কেউই করল না। বিয়ে এখনো হয়নি বলে অশোকের সংকোচ। আর দীপ্তি, সে বোধ হয় ঠিক এই স্বপ্ন দেখেনি। তার মন অসাড় হয়ে এসেছে ততক্ষণে। ধনীর মেয়ে, খেয়াল হওয়া মাত্র মেটাতে সে অভ্যস্ত। অশোককে পাবার খেয়ালে বাধা পড়াতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছিল। কিন্তু তাই বলে সব ব্যাপারের একটা সীমা থাকা দরকার। পরের দিনও রান্নাবান্নার ব্যবস্থা হলো না। সারা সকাল ঘর খুঁজে বেড়ালো অশোক। 2-3টে সন্ধান পাওয়া গেল এই মাত্র। একটাই ডিউটি। অশোক বলল, মিছিমিছি কামাই করে লাভ কি? এখানে যখন ঘরকন্যা পাতবেই না, তখন ভালো ঘর পেলেই ছুটি নেব। বিয়ে থার ব্যাপারও আছে, তখন ছুটি নেওয়াই ভালো। সে ডিউটিতে চলে গেল। দীপ্তি স্তব্ধ হয়ে বসে রইল সেই নিরানন্দ বুকচাপা ঘরে একা। এতক্ষণে বাড়ি থেকে খোঁজাখুঁজি শুরু হয়েছে নিশ্চয়ই, তাই রাস্তায় বেরোতে ভরসা হলো না। খোঁজাখুঁজি শুরু হয়েছিল ঠিকই। যার টাকা আছে তার এসব ক্ষেত্রে কিছু সুবিধাও আছে। খুঁজতে খুঁজতে বাসের গুমটিতে সে খবর মিলল। মেয়েটির সঙ্গে বর্ণনাতেও মিলে গেল। অশোক মণ্ডল। মিস্টার লাহিড়ী ছুটে গেলেন ওদের বাড়িতে। শুনলেন সেখানেও সে অনুপস্থিত। সেদিন ডিউটিতে আসেনি। 2 আর 2 যে 4 হয় সে বিষয়ে মিস্টার লাহিড়ী নিঃসন্দেহ হলেন। কিন্তু গেল কোথায়? পুলিশে পরামর্শ দিল চুপ করে থাকতে। ডিউটিতে এলে জানা যাবে। ডিউটি শেষ হলে পিছু নেওয়া কিছু শক্ত নয়। মিস্টার লাহিড়ী কথাটা বুঝলেন। গভীর রাত্রে অশোক এসে দৌড়ে ধাক্কা দিতে দীপ্তি নিঃশব্দে এসে দৌড় খুলে দিল। অভ্যর্থনার একটি কথাও তার মুখ দিয়ে বেরুল না। হ্যারিকেনটা সকালে মোছা হয়নি। দীপ্তি জানে না মুছতে। পাশের ঘরের কাকে ডেকে শুধু জ্বালিয়ে নিয়েছিল। কিন্তু কালিতে কালিতে এখন সে প্রায় অন্ধকার হয়ে এসেছে। তবু তারই ক্ষীণ আলোতে অশোক বুঝতে পারল দীপ্তি বহুক্ষণ ধরেই কাঁদছিল। সমস্ত মনটা তারও বিরক্তিতে ভরে গেল। সে একটু রূঢ় কণ্ঠে বলল, এ আমি আগেই জানতুম, তাই সহজে রাজি হইনি। খেলা তো ঢের হয়েছে, এবার আর কি? ধনী দুহিতা ঘরে ফিরে যাও। আমারই শুধু ইহকাল পরকাল মাটি হয়ে গেল, কারুর কাছে মুখ দেখাতে পারবো না। ফলে দীপ্তির কান্না বেড়েই গেল। এই অপ্রিয় এবং অরুচিকর নাটক কতক্ষণ চলত তা জানি না, কিন্তু ঠিক এই সময়েই মিস্টার লাহিড়ী এসে প্রবেশ করলেন সদল বলে, আরও নাটকীয়ভাবে।
এর পরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। অশোক আজও তা বলতে পারল না ভালো করে, সে নিদারুণ অপমানের কাহিনী। গলা বুজে আসতে লাগলো বারবার। দীপ্তি ছুটে এসে পড়েছিল বাবার পায়ে, তা মনে আছে। বোধহয় ক্ষমাও চেয়েছিল, বলেছিল, আমাকে বাঁচাও বাবা, এখানে আর একদিন থাকলে মরে যাব আমি। মিস্টার লাহিড়ির কটূক্তি ও অপমানকর বাক্যবাণ অনুমেয়। তিনি অশোককে ধরে হাজতে নিয়ে যাবার জন্যই জেদ করেছিলেন। শুধু সঙ্গের পুলিশ কর্মচারী যখন মনে করিয়ে দিলেন তাতে কেলেঙ্কারিটা বেশ করে ছড়িয়ে পড়বে, এবং অশোকের সহকর্মীদের কাছে যতদূর শোনা গেছে তাতে মিস্টার লাহিড়ির কন্যার আগ্রহই বেশি ছিল, সেক্ষেত্রে অশোকের শাস্তি হবার কোনো কারণ নেই। তখন অগত্যা তিনি নিরস্ত হলেন। আবার প্রচুর কটূক্তি করে নানা রকমভাবে শাসিয়ে কন্যাকে নিয়ে প্রস্থান করলেন। অশোকের ভাগ্যে পড়ে রইল সেই প্রায় অন্ধকার ঘর এবং অন্ধকার ভবিষ্যৎ। কাহিনী শেষ করে এই বয়সেও হু হু করে কেঁদে ফেলল অশোক। আমি অনেক করে তাকে বোঝাবার চেষ্টা করলুম, সে তো খেলাতেই এসেছিল, ভালোবেসে তো আসেনি। অশোক তো তা আগেই বুঝেছিল, সতর্ক হতেও চেয়েছিল, পারেনি, সেটা নিতান্ত বয়সের দোষ। ওই বয়সে বুঝি পারা যায়ও না। তবু যখন সে একথা জানে যে দীপ্তি তাকে কোনোদিনই ভালোবাসেনি, ভালোবাসতও না, তখন আর দুঃখ করে লাভ কি? এ বরং ভালোই হলো। যদি সত্যি সত্যি ওই মেয়ের সঙ্গে তার আগে বিয়ে হয়ে যেত, এই স্বপ্নভঙ্গের আগে আরও সাংঘাতিক অবস্থা হতো অশোকের। সেই শোচনীয় অবস্থা থেকে সে যে পরিত্রাণ পেয়েছে, আরও বেশি ক্ষতি যে হয়নি, এই জন্যই তার ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অনেক বোঝালুম, অনেক আশা দিলুম, পরামর্শ দিলুম ও বাসা এবং তার স্মৃতি ছেড়ে দিয়ে ঘরে ফিরে যেতে। মা ভাই কিছুই মনে রাখবেন না, আবার সব ঠিক হয়ে যাবে। সহকর্মীদের মধ্যে যারা জানতো তাদের টিটকিরেও কদিন সহ্য করে যখন প্রায় ভুলিয়ে এনেছে, তখন আত্মীয়দের সামনে যেতে ভয় কি? সব ঠিক হয়ে যাবে, চিয়ার আপ। পিঠ চাপড়ে শেষ সান্ত্বনা দেই। পাথরের মূর্তির মতো বসে বসে সব শুনছিল অশোক। এবার আস্তে আস্তে কতকটা স্বপ্নাবিষ্টের মতো বলল, কিন্তু আমি যে এতদিনে তাকে ভালোবেসে ফেলেছি, তাকে হারিয়ে আমার জীবনের যে আর কোনো অর্থই খুঁজে পাচ্ছি না, এমনভাবে কি করে বাঁচব বলতে পারেন? এইবার আমিও স্তব্ধ হয়ে গেলুম। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, ক্ষতি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।